একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বলো সবাই কেমন আছো? ওয়েলকাম টু ইজি সায়েন্স। আজকে আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা পড়বো, ঠিক আছে? তো আগের দিন তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম না, কি যে কোন পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন কণা নেই, সেটার উত্তরটা বলে দিই। সেটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ প্রোটিয়াম। দেখো এটা তো নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, তাহলে আমরা টোটাল n-p থেকে -p করে নিউট্রনের সংখ্যাটা পাই। এর তো দুটো 1 - 1 0, তাই জন্য এর হচ্ছে কেন্দ্রে কোনো নিউট্রন কণা নেই, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল পড়ব। তো পরমাণুর মডেল বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে দিয়েছেন, যে তাদের প্রথমে কিছু অ্যাজাম্পশনস করেছেন এবং সেটাকে পরে তারা প্রমাণ করতে চেয়েছেন, এবং যখন তারা প্রমাণিত ব্যাপার পেয়েছেন তখনই সেটা সব থেকে বেশি অ্যাকসেপ্টেড হয়েছে। তো আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে যদি দেখতে চাই উনি কি কি অ্যাজাম্পশনস করেছিলেন, উনি কি কি মত দিয়েছিলেন, সেটা হচ্ছে উনি বলেছিলেন যে একটা পরমাণুর কেন্দ্রকে কি কি থাকে, একটা নিউক্লিয়ন থাকে, অর্থাৎ একটা নিউক্লিয়াস থাকে, সেখানে কি কি থাকে, প্রোটন থাকে, আগের দিন পড়েছিলাম না, প্রোটন থাকে, আর কি থাকে, নিউট্রন থাকে। উনি বলেছিলেন যে কেন্দ্রকের যে চার্জ সেটা হচ্ছে পজিটিভ। কেন পজিটিভ সেটা আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। কি বলেছিলাম না, প্রোটন হচ্ছে পজিটিভ আর নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, জিরোর কোনো চার্জ নেই। তাহলে প্লাস আর জিরো হলে শুধু প্লাস চার্জটাই থাকছে, এটা অ্যাসাম্পশন করেছে। আচ্ছা, আর একটা কি বলেছে না, এই যে একটা পরমাণুর ভর পুরোটাই প্রায় তার কেন্দ্রনে থাকে। কেন কেন্দ্রিকে থাকে বলেছে? কারণ আমরা আগের দিন দেখলাম যে ইলেকট্রন গুলো যে আছে না, তাদের অনেক কম ভর, এবং আমরা দেখলাম প্রোটন এবং নিউট্রনের ভর হচ্ছে ইলেকট্রনের ভরের থেকে অনেকটা বেশি, এবং এটা দেখা গেছে যে নিউট্রনের ভর একটু বেশি, তাহলে বেশি বেশি কণাগুলো ভিতরে আছে, তাই জন্য এদের ভর হচ্ছে, একটা পরমাণুর ম্যাক্সিমাম ভরটা অকুপাই করে এই নিউক্লিয়ন গুলো। আর কি, এইটার ব্যাস হচ্ছে অনেক কম, সেটা কত আগের দিন বললাম, 10⁻⁻13 সেন্টিমিটার। আর এইটা হচ্ছে পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। এই যে কেন্দ্রকের যে পার্টটা আছে এটাকে কি বলে বলতো? এটাকে বলে নিউক্লিয়ার পার্ট, নিউক্লিয়ার বলে। আর এই যে বাইরের যে অংশটা এটাকে বলে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এগুলো সব কিন্তু আমার কথা নয়, বিজ্ঞানী রাদারফোর্ডের কথা। আরেকটুনি কথা বলেছেন যে ইলেকট্রনগুলো সমবেগে বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে। এই বৃত্তাকার কথাটার উপর কেন জোর দিলাম? কারণ পরবর্তীকালে দেখা গেছে, আমরা যখন পরে সামারফিল্ডের তত্ত্ব পড়বো তখন দেখবো যে প্রত্যেকের পথ কিন্তু বৃত্তাকার হয় না, কিন্তু ওনার তখন মনে হচ্ছে উনি ওনার অ্যাজাম্পশনস দিয়েছিলেন। আরো একটা, এই যে এরা ইলেকট্রন গুলো যে ঘুরছে চারিদিকে, তারা কেন ছিটকে বাইরের দিকে চলে যাচ্ছে না বা এর কোলে এসে পড়ে যাচ্ছে না? আগের দিন আমরা কি দেখলাম যে নিউট্রন এবং প্রোটন কি বল দ্বারা একে অপরের কাছে থাকে, বেঁধে থাকে, কি বল দ্বারা, নিউক্লিয়ন বল দ্বারা। তেমনি এটা যেহেতু নেগেটিভ চার্জ আর এটা হচ্ছে কেন্দ্র পজিটিভ, তাহলে তোমাদের মনে হবে যে কেন এর দিকে চলে আসছে না? আমরা তো জানি অপোজিট চার্জ পরস্পরকে কি করে, অ্যাট্রাক্ট করে না, কারণ এখানে নিউক্লিয়াস ওদেরকে টানছে। এবার এই যে চারিদিকে ঘুরছে তার জন্য, নিজের ভ্রমণের জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কাজ করছে, ঠিক আছে? যদি এই ফোর্সটা না থাকতো, অ্যাট্রাকশন ফোর্সটা, তাহলে কিন্তু ও বাইরের দিকে ছিটকে চলে যেত। তাহলে একজন টানছে এবং ওর গতির জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স পাচ্ছে, তার জন্য কি ওটা স্টেবল হচ্ছে এবং ও সমবেগে এই কক্ষ বরাবর ঘুরতে থাকছে। এটাই হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের পস্টুলেট। এবার এটা কি ঠিক ছিল? যদি ঠিক ছিল তাহলে কেন পরবর্তীকালে বোরের অ্যাটমিক মডেল, আমাদের সামারফিল্ডের অ্যাটমিক মডেল হলো? অবশ্যই পুরোপুরি ঠিক ছিল না, কারণ আমরা যখন প্ল্যাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কিত তত্ত্ব পড়লাম তখন জানতে পারলাম যে এই একটা কোনো যদি নেগেটিভ চার্জ না এরকম ঘুরতে থাকে, একসময় কি হবে বলতো,
এখানে যদি পজিটিভ থাকে ও ধরো এখানে ঘুরছে, এরকম ঘুরতে 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 তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে এবং এক সময়তে নিউক্লিয়াসের উপরে এসে পৌঁছবে। তাহলে যদি রাদারফোর্ডের তত্ত্ব সত্যি হয় যে হ্যাঁ এরকম ঘুরছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মতো ঘুরছে, তাহলে তো নিউক্লিয়াসের উপরে পড়ার কথা, তাও কেন স্টেবিলিটি থাকছে? সেখানে একটা কোয়েশ্চেন এলো। ঠিক আছে, আরো একটা জিনিস হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে আমরা বিভিন্ন যে বর্ণালী যে ধারণাগুলো পাই, উনি বলেছিলেন যে মানে সমবেগে সারাক্ষণ এরকম ঘুরতে থাকছে। যদি আমরা একইভাবে ঘুরতে থাকে কোনো ইলেকট্রন, তাহলে আমাদের কি একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি যে পরমাণুর ক্ষেত্রে আমরা বিচ্ছিন্ন বর্ণালী পাই, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম পাই, নিরবিচ্ছিন্ন বর্ণালী কিন্তু পাই না। তো এগুলো ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও দেখবে রাদারফোর্ড যে উনি পরমাণু মডেলটা দিয়েছেন সেটাকে কার সাথে কম্পেয়ার করা হয় বলতো? এটা যদি দেয়, কোয়েশ্চেন করে পরীক্ষাতে বা ইন্টারভিউতেও কোয়েশ্চেন করতে পারে। ওনার যে অ্যাটমিক মডেল সেটা সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করা হয়েছে। কেন? কারণ সেখানে সোলার সিস্টেমে কি একটা সান আছে, তাকে কেন্দ্র করে সবাই ঘুরছে, আমরা ধরি ঘুরছি, প্ল্যানেট গুলো ঘুরছে। তেমনি এখানেও পজিটিভ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ কণাগুলো ঘুরছে। আচ্ছা, এখানে যেমন সূর্য কিছুটা অংশে আছে, বাকি অংশটাই ফাঁকা, এখানেও তাই, পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস খুব কম অংশ জুড়ে আছে। ঠিক আছে, এখানে যেমন সূর্যের ভর অনেক বেশি গ্রহদের তুলনায়, এখানেও নিউক্লিয়াসের ভর ইলেকট্রনের ভরের থেকে অনেক বেশি। তো এই মিলগুলো উনি বলেছিলেন। তোমরা পড়ে আসবে যে কি কি অমিল আছে সোলার সিস্টেমের সাথে, কি কি বৈসাদৃশ্য আমরা দেখতে পাই। এটা তোমাদের জন্য কাজ থাকলো, এবং ততক্ষণ অবধি ভালো করে পড়ো, পড়াশোনা করো। সামনে তোমাদের জুন মাসে এএনএম জিএনএম এর পরীক্ষা আছে। এছাড়া আপার প্রাইমারিরও তোমার টেট এবং বিষয়ের পরীক্ষা আছে, এখনো যদি নোটিফিকেশন বেরোয়নি। আগে থেকে প্রিপারেশন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো।